আমার আইসক্রিম কোথায়? যাও বলছি নিয়ে এসো, নয়তো একটু আদর করতে দিব না। কথা শেষেই হনহন করে উঠে যেতে কবির মুখটা ভীষণ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আবারও আইসক্রিম? আজ যাও বেঁচে ফিরেছি, এবার বোধহয় আর বাঁচার আশা নেই। কথা বলেই বালিশে মুখ গুজে বৃথা ঘুমানোর চেষ্টা করলো। বাইরে থেকে মারিয়া স্বামীর এসব কিছু লক্ষ্য করে ঠোঁট টিপে হেসে ওঠে। বেচারা, বইয়ের গায়ে ঘেঁষাঘেঁষি ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। আজ 5 দিন হলো নিয়মিত সিরাত ভার্সিটি যাচ্ছে। সায়রা যেদিনের মতোই ওই দিন প্রিন্সিপালের কাছে নালিশ করে। সিরাতকে এতদিন পর দেখে প্রিন্সিপালও খুশি হয়, সেই সাথে রেগেও যায় স্যারার কথা। তৎক্ষণাৎ ক্লাসরুমে গিয়ে সবাইকে শাসিয়ে জরুরি তলবে গার্ডিয়ান ডেকে আনতে বলে। স্যারের ভয়ে অনেকে কান্নাকাটি করেও শেষ রেহাই পায়নি। সবার গার্ডিয়ানকে স্যার জোরালোভাবে বলেছে ভার্সিটিতে কোনো স্টুডেন্টের সাথে এরকম বেয়াদবি আরেকবার ভুলেও করলে তিনি তৎক্ষণাৎ বহিষ্কার করবে। ভয়ে তারপর থেকে সিরাতকে নিয়ে কেউ সমালোচনা তো দূর, আগ বাড়িয়ে কথাও বলেনি। এতে সিরাত খুশি হয়ে সায়রাকে জড়িয়ে ধরে, তার সাহসের বাহবা দেয়। প্রতিদিন দুজনের মনোযোগ দিয়ে ক্লাস করে। ক্লাস শেষে এতদিনের সকল নোট সায়রা মিলে সিরাতকে হেল্প করে। আর মাত্র কিছুদিন পরেই ইনকোর্স। দিনকার মতো প্রমুখের রেখে যাওয়া বিশ্বস্ত ড্রাইভার আহাদ সিরাতকে নিয়ে আসে। ঠিক সময় আবার ভার্সিটিতে দিয়েও যায়। সকাল সকাল সিরাত রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সায়রা আর আবরানের ভালোবাসার আজ 3 বছর পূর্ণ হবে। এজন্য সায়রা কালকে পই পই করে সিরাতকে বলেছে সেজেগুজে আসতে। সিরাতও মুচকি হেসে রাজি হয়। কতদিন মুক্ত পাখির মতো ঘোরাঘুরি করা হয় না, খালি আকাশের নিচে জোরে শ্বাস নেওয়া হয় না। সায়রা একটা রেস্টুরেন্টে বুকিং দিয়েছে, কারণ প্রতিবার আবরান সায়রার আগে সারপ্রাইজ দিয়ে ফেলে। এই নিয়ে কম ঝগড়া হয়নি। কেন সব সময় আবরানই সারপ্রাইজ দিবে? তারও তো ইচ্ছে করে বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে। তাই আজ আগে থেকে সব আয়োজন করে রেখেছে সিরাত। যাওয়ার পরই তারা সেখানে যাবে। আজকাল সিরাত নিজেকে স্বাভাবিক রাখে। সায়রার কথা মতো সে ভালো কিছু খুঁজে চলেছে প্রমুখের মাঝে, কিন্তু তার পড়াশোনার চাপ, প্রমুখের ব্যস্ততায় কিছুই হয়ে উঠছে না। সিরাত কানের দুল পড়ছিল, ঠিক সেই সময় প্রমুখ ব্রেকফাস্ট করে রুমে আসে। সিরাত একবার পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি কথা দিয়ে কথা রাখেননি। বলেছিলেন অতীতের কিছু ঘটনা আমাকে বলবেন, কিন্তু বললেন না, কিন্তু বলছেন না, বরং এড়িয়ে চলছেন। আমাকে এতটাই অবিশ্বাস করেন? প্রমুখের তৎক্ষণাৎ মনে পড়ে যায় সিরাতকে বলা হয়নি। দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ, সামনে তাকাতে তার চোখ বড় বড় হয়ে যায়। এরকম সাজে কখনোই সিরাতকে দেখেনি। কি সুন্দর স্নিগ্ধ মুখ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কালো চুলগুলো ছেড়ে দেওয়া, গায়ে মেরুন রঙের থ্রিপিস। তৎক্ষণাৎ মন তার ছটফট করতে থাকলো একটু জড়িয়ে ধরার আশায়। ওই সাজে একজন নারীকে এতই অপূর্ব লাগে। হঠাৎ তার গরম লাগা শুরু করলো, কেমন অস্থির অস্থির লাগছে। বুক ধরফর করতেই শ্বাস হলো ঘন। সে না পেরে গায়ের টি শার্ট একটানে খুলতে সিরাত চোখ বড় বড় করে লজ্জায় পেছনে ঘুরে উচ্চস্বরে বলল, এই রুমে শুধু আপনিই থাকেন না, আর একজন মানুষও থাকে। ভেবে চিনতে কাজ করতে পারেন না? প্রমুখ ভ্রু কিঞ্চিত করে নিজের দিকে তাকালো। এর আগেও তো কয়েকবার উদাম গায়ে সিরাতের সামনে কত ঘুরেছে। কই তখন তো সিরাত এভাবে লজ্জা পায়নি। তবে কি সে ভালোভাবে লক্ষ্য করেনি? মুহূর্তেই অধর বাঁকিয়ে হেসে আস্তে আস্তে এগিয়ে গেল সিরাতের পেছনে। তার শক্তপোক্ত হাত দ্বারা পেছন থেকে জড়িয়ে ধরল। আকস্মিক কাণ্ডে সিরাত হকচকিয়ে যায়। প্রমুখের হাত তার মেয়েধীন পেটে ঘোরাঘুরি করছে। সিরাত এমন ঘটনায় ভয়ে নিজের 2 হাত বাড়িয়ে প্রমুখের হাতের উপর রাখলো। ধরা গলায় বলল, কি করছেন এসব? আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে। প্রমুখ সিরাতের ঘাড়ে থুতনি ঠেকিয়ে ফিসফিস কণ্ঠে বলল, আমাকে উদাম গায়ে দেখে তুমি চোখ ফিরালে কেন? নাও এবার তোমার শাস্তি। সামনে ফিরে 10 মিনিট এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে। খবরদার, অমত করলে এভাবে জড়িয়ে ধরে থাকবো। এবার বলো কোনটা করবে? সিরাত হালকা ঢোক গিলল। এই খাটাস ব্যাটা বলে কি? 2টার একটাও সে করতে পারবে না। এদিকে সায়রা সময় মতো যেতে বলেছে। এখন এসব ঢঙে সায় দিলে আরো দেরি হয়ে যাবে। সে প্রমুখের হাতে চিমটি কেটে বলল, একটাও হবে না, ছাড়ুন বলছি, যেতে দিন। আজকের মতো প্রতিদিন একটু সাজুগুজু করতে পারো। তোমার মায়াবী চোখ, স্নিগ্ধ রূপ আজ অপসরীকেও হার মানাচ্ছে। সিরাত লজ্জায় ঠোঁট কামড়ে ছটফট করলো প্রমুখের হাত থেকে রক্ষা পেতে। এদিকে প্রমুখও নাছরবান্দা, কোনোভাবেই আর ছাড়বে না। মুখে লাগামহীন কথার ভাঁজে সিরাতকে লজ্জা দিচ্ছে। সাথে প্রমুখ ইচ্ছে করে আজ বদমাইশি করছে। এই শক্ত করে জড়িয়ে ধরছে, নয়তো ঘাড়ে ঠোঁট চুয়াচ্ছে। এসবে সিরাত বারবার শিওরে ওঠে। প্রমুখ এবার তার গলায় গাঢ় চুম্বন করতে সিরাত নিঃশ্বাস বন্ধ করে নেয়। সে পারছে না এত গভীর স্পর্শ। ঘন ঘন শ্বাস ফেলে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করছে। প্রমুখ বুঝলো সিরাতের অবস্থা। এভাবে কাবু করতে পেরে তার বেশ মজা লাগলো। কোনোভাবেই ইচ্ছে হচ্ছে না ছেড়ে দিতে, কিন্তু সিরাতের ভার্সিটি যেতে হবে। অতঃপর এক ঝটকায় সিরাতকে সামনের দিকে ঘুরিয়ে আনলো। সিরাতের চোখ বন্ধ। প্রমুখ সেই বন্ধ চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, চোখ খোলো সিরাত,
লুক অ্যাট মি বেবি। সিরাতের দম বন্ধ হয়ে আসায় চোখ খোলার ইচ্ছা মরে গেছে। নড়াচড়া বন্ধ করে দিয়েছে আগে। শত চেষ্টা করেও চোখ খুলতে পারছে না। সমস্ত লজ্জারা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে। ঘন ঘন শ্বাস উপচে পড়ছে প্রমুখের মুখে। এই কেমন অনুভূতি? প্রমুখ হঠাৎ তার মুখে ছড়িয়ে থাকা চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে দিয়ে বলল, যদি চোখ খোলো তাহলে সব বলবো, তোমাকে ছেড়েও দিব। সিরাত তৎক্ষণাৎ করুণ চোখে তাকায় তার দিকে। প্রমুখের নজর সিরাতের লাল হয়ে যাওয়া মুখের দিকে। সিরাত খুব কষ্টে বলল, আপনার কোনো কাহিনী বলতে হবে না, আপনি আমায় যেতে দিন। সিরাত, আমার স্পর্শ কি তোমার খুব খারাপ লাগে? একটু সহজ আর ট্রাই করছো না কেন? সিরাত ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল, করছি, তবে সময় লাগবে। আপনি আমায় জোর করবেন না কোনো কিছু নিয়ে, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে। প্রমুখ মৃদু হেসে হাতের বাঁধন আলগা করতে সিরাত নিজেকে ছাড়িয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। সিরাত কিভাবে বুঝাবে? এভাবে স্পর্শ করায় তার দেহ শিউরে ওঠে। কি ভয়ঙ্কর সেই স্পর্শ! লোকটা কি দিন দিন তাকে অ্যাটাক ফ্যাটাক করে মেরে ফেলার ধান্দা করেছে? স্যার, আজ আপনার শ্বশুরবাড়ি যাবেন না? রায়হানের কথার পিঠে প্রমুখ মাথা দুপাশে নাড়িয়ে বলল, না, শাশুড়ি আমার কোনো কিছুতে কষ্ট হচ্ছে না তো? সবকিছু ঠিকঠাক আছে রায়হান? জি, বাজার করে দিয়ে এসেছি কাল। তাছাড়া যে কাজের মেয়ে রেখে দিয়েছিলেন সেও প্রতিদিন সকালে এসে দুপুর পর্যন্ত সব কাজ কমপ্লিট করে যায়। প্রমুখ সন্তুষ্ট হয়ে প্রশ্ন করল, বাড়িওয়ালার ওই টমেটোর মতো বউ, তারপরও কখনো ঝগড়া লেগেছে? রায়হান হেসে উত্তর দেয়, ওই সাহস আছে? সেই যে পালিয়েছে আর আন্টির রুমের দিকে উকিও দেয়নি। টাকা পাচ্ছে, উকি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, তবে ফ্ল্যাটে কাজের জন্য কাউকে সেখানে নজর রাখার জন্য রাখতে পারছি না। আশা করি উনি মানিয়ে নেবে। 2 দিন পর পর তুই অথবা কবি দেখতে যাবি, তাহলেই হবে। ফ্ল্যাটের কাজ গোছানো যাক, তারপর না হয় আবার গার্ড রাখবো। রায়হান জি বলে চুপ রইল। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে মাথা এলিয়ে রাখলো। চোখ বন্ধ করে ভাবলো সকালের ঘটনা। ঠিক তখনই কবির বেশ দৌড়ের উপর এসে দাঁড়ালো প্রমুখের সামনে। 2 হাত হাঁটুতে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, আসতে দেরি করে ফেলেছি। প্রমুখ চট করে তাকায় কবিরের দিকে। এই বলদ এভাবে দৌড়ে কোথা থেকে আসলো? প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভাবতেই পারিনি এতদিন ছুটি দিবেন। অনেক ধন্যবাদ স্যার। এই ছুটিতে অবশ্য সুযোগের সদ্ব্যবহার করেছি। কবির পাশের চেয়ারে বসে বেশ খুশি মনে বলল। প্রমুখ ভ্রু কুচকায়। এ আহাম্মক আবার কি করেছে? বেচারার অবস্থা অনেক বেশি খারাপ ছিল বলে কয়দিন ছুটি দিয়েছিল, এই তো। প্রমুখ আগের থেকেও বেশি গম্ভীর কণ্ঠে বলল, তা কি সৎ কাজ করে ফেলেছেন আপনি? আমাকে বলা যাবে? কবির গলা খাকারি দিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে জবাব দেয়, ছুটিও কাটিয়েছি, বউয়ের সাথে প্রি হানিমুনও হয়েছে স্যার। মেয়েটা এই কয়দিন একটু দূরে দূরে থাকতে দেয়নি। সব সময় তার আদরে যত্নে আমাকে আরও সুস্থ করে দিয়েছে। এবার সব কাজ দৌড়ের উপর করব স্যার। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বউটাও ভীষণ খুশি হয়েছে। এবার বুঝলেন, এক ডিলে 2 পাখি, সেবাও হলো হানিমুনও হলো। কথা শেষেই লজ্জায় মুচকি মুচকি হাসতে থাকলো কবির। রায়হান ছিল পাশে, সেও ফিক করে হেসে উঠতে প্রমুখ তার দিকে নজর দিয়ে চোখ রাঙায়। মুহূর্তে রায়হান ভয়ে চুপসে গিয়ে জোরপূর্বক হাসলো। আস্তে আস্তে বেরিয়ে গেল বাইরে। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে তাকিয়ে রইল কবিরের দিকে। কবির এখনো মাথা নিচু করে লজ্জায় চুপ করে বসে আছে। প্রমুখ হঠাৎ কবিরের কাঁধে হালকা চাপড় দিয়ে হেসে হেসে বলল, আমার ভাই, তুমি তো এক অসাধারণ কাজ করে ফেলেছো। তা আর কি কি করেছো বলো তো শুনি? আর কিছু না স্যার। একটি মেয়ে কী চায়? শুধু স্বামীর আদর, যত্ন, এসবই চাই। আমি তাই দিচ্ছি। প্রমুখ ভ্রু কুচকে ফট করে বলল, যত্ন কিভাবে করে? যেমন তার মাথা ব্যথা অথবা জ্বর হলে আপনি জলপট্টি দিলেন। বউয়ের যে কোনো অসুস্থতায় সেবা করা স্বামীর দায়িত্ব। বাসায় যাওয়ার সময় তার প্রিয় ফুল নিতে পারে। খেতে না চাইলে আদর করে খাইয়ে দিলেন। কখনো চুড়ি কিনে নিজে পরিয়ে দিলেন। মাঝে মাঝে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবেন কোনো এক লেকের পাড়ে। ও হ্যাঁ, অবশ্যই আপনার এসব গাড়ি বাদ দিয়ে, কারণ রিকশায় যে আনন্দ অনুভব করা যায় সেটা এই বড় গাড়িতে হয় না। এসবই যত্ন করে ভালোবাসা, তাকে ভালো রাখা। প্রমুখ চোখ বন্ধ করে মন দিয়ে সব শুনলো। আসলে এসব ছোটখাটো বিষয়ে মেয়েরা খুশি হয়। কই, সে তো কখনো ভাবেনি। না, নিশ্চিত কবির তাকে মিথ্যা বলছে। তাই হঠাৎ রাগ দেখিয়ে বলল, বাজে বকবি না কবির। একটি স্ত্রী তার স্বামীর কাছে সময় চায়। রাতে সময় দিতে পারলেই আর কিছু চাওয়া পাওয়া থাকে না। কবির কপাল কুঁচকে হতবিহ্বল হয়ে গেল। স্যার কি বুঝেও না কিভাবে খেয়াল রাখতে হয়? এমন চাপা স্বভাবের কেন? ভিতরের কোনো কথাই খোলা বইয়ের মতো কাউকে শেয়ার করতে চায় না। ফুস করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল,
স্যার, ভুল জানেন আপনি, কিন্তু আপনার মতো চাপা স্বভাবের ছেলেরাই ভীষণ রকমভাবে ভালোবাসে, কারো মায়ায় বন্দী হয়, যেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত রেহাই নেই। ভেতরে যে নরম মন আছে এটাই তারা প্রকাশ করতে নারাজ। ভাঙবে তবুও মচকাবে না। হয়তো আপনি এখনো সিরাতকে কখনো একটি ফুলও গিফট করেননি, অথবা আদর করে কপালে একটি টিপও পরিয়ে দেয়নি। লোকটা কবে বুঝবে ভালোবাসা কি, চাহিদা আর ভালোবাসা কি এক? এই যে আকাশ পাতাল তফাৎ। কবিরকে চুপ থাকতে দেখে প্রমুখ দিল এক ধমক। অমনি মুখ ফসকে কবির বলল, আগে প্রতিদিন রাতে সব মেয়ের সাথে আপনার চাহিদার সম্পর্ক ছিল, কিন্তু ভাবি তার সাথে আপনার হালাল সম্পর্ক, ভালোবাসার আত্মার সম্পর্ক। বিয়ে করেছেন, ওই মেয়েদের সাথে ভাবিকে কখনো এক করবেন না। আপনার কষ্ট মানেই ভাবির কষ্ট, আবার তার খুশি মানেই আপনার খুশি। তবেই তো গড়ে উঠবে সংসার, সে একান্তই আপনার। তাই তাকে অন্যভাবে যত্নে ট্রিট করবেন, দেখবেন মেয়েটি তখন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। কবির একদমে কথা বলে আবারও চমৎকার সুরে বলল, আজ যাওয়ার সময় অবশ্যই আপনি ভাবির জন্য একগুচ্ছ লাল গোলাপ নিয়ে যাবেন। ট্রাস্ট মি স্যার, আমি যখন মারিয়াকে একটি গোলাপ দেই ও খুশিতে কান্না করে, আমাকে জড়িয়ে ধরে লজ্জায় নুয়ে পড়ে স্যার। প্রমুখ থতমত খেল কবিরের কথায়। কে কিনবে গোলাপ? সম্ভব নয়, কোনোভাবেই নিব্বাদের মতো ঢং করতে পারবে না সে। সিরাত তার বউ, এই তো অনেক, কিন্তু খাইয়ে দেওয়া, টিপ পরিয়ে দেওয়া এসব তার ব্যক্তিত্বের সাথে যায় না। একবারে আত্মসম্মানে গিয়ে লাগবে। তবে কবিরের শেষ কথায় কপালে ভাঁজ ফেলে বলল, আরে কান্না করে কেন? কবির কপালে অনবরত থাপড়িয়ে হতাশ গলায় বলল, খুশিতে স্যার। আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে থাক বাদ দিন। একজনের ভালোবাসার ধরন এক এক রকম, হয়তো আপনারও ভিন্ন। ভাবি হয়তো আপনার ভিন্ন ভালোবাসাতেই মুগ্ধ। মুখ ভাবনায় পড়ল। আসলে কি শুধু রাতে একসাথে ঘুমানো, একজন আরেকজনের মাঝে মিশে যাওয়াই ভালোবাসা? ছোঁয়াছুঁই ভালোবাসা? তবে কবির যে বলল ভালোবাসার ধরন অনেক রকম, কে শিখাবে তাকে ভালোবাসা? কখনো কি এসে কাউকে ভালোবেসে বুঝতে পারবে? কিন্তু আজকাল সিরাতকে দেখলে মন খুশি হয়, তার পাশে থাকলে ভালো লাগে। অথচ আগে যে কোনো মেয়ে দেখলেই ঘৃণা আসতো। না জানি কোন কোন মেয়ে অন্যের সাথে বেড শেয়ার করে। এসব ভেবেই এটাও ভাবলো সিরাতকে আজ সে ঘোরাতে নিয়ে যাবে, বায়না করবে তার সামনে বসে থাকার জন্য। এ আবার কষ্টের কি? জামাইয়ের সামনে বসে থাকতেও পারবে না? তবে স্বামীর ঘরে থাকছে কেন? চলে গেলেই তো পারে। তাকে তো কখনো প্রমুখ জোর করেনি। অথচ সিরাত যখন আজ সকালে সময় চাইলো, খুব সুন্দরভাবে মেনে নিয়েছে সে। তবুও সহজ হোক, তাকে সঙ্গ দেওয়ার জন্য হলেও সহজ হোক, এতটুকুই প্রমুখের চাওয়া। ওইসব ভালোবাসা টালোবাসা না হলেও হবে। প্রমুখ চেয়ার থেকে উঠে কবিরের কলার ধরে টেনে নিয়ে গেল বাইরে। হাস্যোত্তক সুরে বলল, কি জন্য বলছিলি যা কাজ দেব সব দূরের উপর করবি? এবার চল নতুন ফ্ল্যাটের কাজের ওখানে, আমি বসে থাকবো। তুই আজ সবার জন্য দুপুরে রান্না করবি। অবশ্যই নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে। কবির হঠাৎ ভয়ে চুপসে যায়, দুঃখী কণ্ঠে বলল, স্যার, আবার এই অসহায়কে আপনি কষ্ট দিচ্ছেন? তার থেকে 200 বস্তা সিমেন্ট টানতে বলুন, তবু রাজি আছি, কিন্তু এই রোদে ঘেমে ঘেমে রান্না করতে পারবো না। পারবি? আজ চারপাশে সবাই থাকবে, আমাদের সবার প্রিয় কবির আজ রান্না করবে। আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? ভাবির সাথে ঝগড়া হয় আর শাস্তি পেতে হয় আমার। আপনি চাইলেই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে পারেন। ততক্ষণে প্রমুখ তাকে নিয়ে গাড়িতে উঠে বসেছে। প্রমুখ চোখ রাঙানি দিতে কবির চুপ হয়ে যায়। জানালার বাইরে মুখ দিয়ে মনে মনে হাজারটা গালি দিল প্রমুখকে। সে খুব ভালো করে জানে শুধু শুধু তাকে খাটানো। বাবুর্চির কি অভাব পড়েছে? তবুও কবিরকে বলল। তাই কবির দাঁতে দাঁত শক্ত করে বিড়বিড় করে, শালা, অযথা পরিশ্রম করানোর ধান্দা। কি এমন পাপ করেছিল এই লোকের সাথে দেখা হলো? তাছাড়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করলেও খুব শান্তিতে থাকতো। শালা, আমাকে ধমকের উপর না রাখলে পেটের ভাত হজম হয় না। দোয়া করি তোর বউ রেগে মাথা ঠাটিয়ে দিক। আদর করতে গেলেই বিয়ের দিনের মতো ছুরি হাতে নিয়ে তোর গলা বরাবর ধরুক। সিরাত ভার্সিটির সামনে নামতেই দূর থেকে হাত নাড়িয়ে সায়রা ডেকে ওঠে, সিরাত, এদিকে আমি, চলে আয়। সিরাত ভালো করে লক্ষ্য করলো, দেখলো পাশের রাস্তাতে সায়রা শাড়ি পরে দাঁড়ানো। দুজনের স্পেশাল দিনে ফর্সা গায়ে লাল টকটকে শাড়ি পরেছে সায়রা, সেজেছে হালকা। সিরাত দেখে চোখ সরাতে পারল না। আবরান কিভাবে পারবে? মনে হয় এসেই টাল খেয়ে পড়ে যাবে। মনে মনে হেসে সিরাত দ্রুত সেখানে গিয়ে বলল, সরি, একটু দেরি হয়ে গেল। কথা শেষে সায়রা থুতনি ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ইস,
বেবি কি প্রিটি লাগছে তোকে, একদম নতুন বউ। আবরান ভাই তো আজ চোখেই সরাতে পারবে না, মাথা ঘুরে পড়ে যাবে। সায়রা লজ্জায় মৃদু থাপ্পড় মারে সিরাতের বাহুতে। সিরাতর কাণ্ডে খিলখিল করে হাসে। সায়রা মেকি রাগ দেখিয়ে কথা ঘুরিয়ে বলল, কখন থেকে অপেক্ষা করছিলাম। শোন, জলদি চল, রেস্টুরেন্টে গিয়ে চেক করতে হবে ওরা সব ঠিকঠাক আছে কিনা। তিনটাই যে পরিমাণে বলদ, না জানি পারফেক্ট ভাবে কিছু করতে পারছে কিনা। আবরান আর মাত্র 15 মিনিটের ভেতরে চলে আসবে। সিরাত মাথা নাড়িয়ে সায়রার সাথে একটা রিকশায় উঠলো। সাধারণত সায়রার খালাতো 2 ভাই আর একটা বোন, ওরাই সকাল থেকে রেস্টুরেন্টে আয়োজন করেছে। ভেতরে নানা রঙের বেলুন দিয়ে সাজিয়েছে, মাঝখানে লেখা হ্যাপি অ্যানিভার্সারি মাইজান এবং লেখার চারিপাশে প্রেমের শুরু থেকে এখন পর্যন্ত দুজনার বিভিন্ন কাপল ছবি। সামনে টি টেবিলে অর্ডার করা 2টি কেক, কেকের চারিদিকে মোমবাতি। সিরাত সায়রা দুজনাই রেস্টুরেন্টে নেমে ভেতরে ঢুকলো সাথে সাথে। বুকিং করা এক্সট্রা রুমে গিয়ে তাদের প্ল্যান অনুযায়ী সাজানো দেখে খুশিতে সায়রা চিৎকার করে উঠল। সিরাতও হাঁ করে তাকিয়ে দেখতে থাকে সবকিছু। তার মাঝে সায়রার খালাতো বোন রোজি এসে সায়রাকে বলল, কি কেমন হয়েছে? এর জন্য কিন্তু আজ আমাদের ট্রিট চাই। অবশ্যই জান্টুস। সায়রার কথায় রোজি ফিক করে হাসলো। পাশ ফিরতে সিরাতকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? এখন তুমি সায়রা আপুদের বাসায় যাও না কেন? সিরাত রোজির গালে হাত রেখে জবাব দেয়, সময় পাই না বনু, অবশ্যই আবার যাব। আমরা কিন্তু অনেক আড্ডা দিব, প্রমিস করো। রোজি ডান হাত সিরাতের সামনে তুলে ধরল। সিরাত মিষ্টি এসে তার হাতের উপর হাত রেখে বলল, প্রমিস কিউটি। তৎক্ষণাৎ 2 ভাই রাহাত আর জয় সিরাতের মাথায় টোকা দিয়ে বলল, শুধু কি এই পেতনির সাথে কথা বললেই হবে? আমাদের কি চোখে পড়ে না? সিরাত খেয়াল করলো দুজনে একই ডিজাইনের পাঞ্জাবি পরেছে। অমনি টিপ্পনি কেটে বলল, পড়বে না? এভাবে চমৎকার পাঞ্জাবি পরে ঘুরলে সব মেয়েই ট্যাপ ট্যাপ করে তাকাবে, দরকার হলে তাকিয়ে থাকতে থাকতে পুকুরেও পড়ে যাবে। সিরাতের কথায় রাহাত হাঁ করে তাকায়। জয় মুচকি হেসে বলল, না বাবা, অন্য মেয়ের পুকুরের পরে মরতে হবে না, তুমি কালকেই হবে। তৎক্ষণাৎ সায়রা জয়ের মাথায় মৃদু ঘুষি দিয়ে বলল, রাস্তা মাপ ব্রাদার, ওর তাকানোর মানুষ হয়ে গেছে। প্রতিদিন জামাইকে দেখেই কুল পায় না। তুই কোথাকার কি? অন্য মেয়ের সাথে ফ্ল্যাট কর ব্রো। জয়সহ রাহাতও অবাক। রোজি ঠোঁট টিপে হাসছে, কারণ সে জানে কয়েকদিন আগে সায়রাই বলেছে সিরাতের বিয়ের কথা। জয় আর রাহাত অবাক হয়ে দুজন দুজনার দিকে তাকায়, দেখে মনে হবে কোনো ভয়ঙ্কর কথা বলেছে সায়রা। জয় অবাকের সুরে বলল, কে? সিরিয়াসলি সিরাত, বিয়ে হয়েছে তোমার? তুমি আমাদের একটু দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলে না? আজ ছাড়বো না। অতঃপর রাহাতের দিকে নজর দিয়ে বলল, কি বলছিস? আজ ট্রিট ছাড়া এক পাও নড়তে পারবি না। রাহাতের হ্যাঁ সূচক কথায় সিরাত হেসে ওঠে, আশ্বাস দেয় আজ সায়রা ট্রিট দিবে, কাল সিরাত। এতে অবশ্য ওরা থামলো, কারণ দুজনেই তাদের সমবয়সী, একই ইয়ারে পড়ে, শুধু ভার্সিটি ভিন্ন। রোজা পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে। হঠাৎ তাদের কথার মাঝে সায়রাত তারাই সবাই সবকিছু ঠিকঠাক করে দরজার পাশে অপেক্ষা করলো। আবরান জানিয়েছে আসতে মাত্র 2 মিনিট লাগবে। তার কথা মতোই নিজেদের হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রইল। প্রবেশ করার সাথে সাথে আবরানের উপর ছুঁড়ে মারবে। সবার শেষে দাঁড়িয়েছে সায়রা, হাতে অনেক বড় ফুলের তোড়া। সেকেন্ড 25 পরেই ভেজানো দরজা ক্যাচ করে খুলে গেল। তৎক্ষণাৎ সিরাত সহ সকলে সামনের ছেলেটার দিকে হাতের সমস্ত ফুল ছিটিয়ে চিল্লিয়ে বলে উঠল, হ্যাপি 3 ইয়ার অ্যানিভার্সারি আবরান ভাই। উইশ করা শেষ হলেও হাতের ফুলগুলো আবরানের দিকে ছিটিয়ে দেওয়া হলো না, কারণ সামনের মানুষটি আবরান নয়। ভুলবশতই হোক অথবা আশ্চর্যজনক ভাবেই হোক, দরজার সামনে সাফওয়ান এন্ট্রি নিয়েছে। তাদের পরিকল্পনা সেখানেই আকস্মিকভাবে থেমে গেল। মুহূর্তেই চারিপাশে পিনপতন নীরবতা ছেয়ে গেল। কিভাবে এটা সম্ভব? তারা সকলেই হতভম্ব। চোয়াল ঝুলিয়ে বিস্ফোরণ দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে। সিরাত কোশ্চিনকালেও আশা করেনি এই মানুষটিকে। হঠাৎ অজানা ভয়ে সারা দেহ কেঁপে উঠল। মুহূর্তেই মনে হলো তার পা দুটিও অবশ হয়ে আসছে। সামনের মানুষটিও তাদের চিৎকারে চোখ খিচে দুহাতে কান চেপে ধরে আছে। সায়রা তাদের স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো। 2 কদম এগিয়ে রোজির বাহু টেনে সামনে একটু উকি দিতে তারও আত্মা শুকিয়ে গেল। যত্নে কিনে রাখা হাতে তোড়াটা তৎক্ষণাৎ পড়ে গেল মেঝেতে। চোখ দুটি হয়ে যায় অস্বাভাবিক বড়। হঠাৎ একসঙ্গে চিল্লানোর ফলে সাফওয়ান হতবাক। সে একটু আগেই বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। 2 বন্ধু খাওয়া দাওয়া করে যখন চলে গেল, সেও উঠে দাঁড়ায় বাসায় যাওয়ার জন্য। ঠিক তখনই পাশের প্রাইভেট রুম থেকে ভেসে আসা হাসির শব্দ কানে আসে। কেন জানি কৌতূহলবশত সেদিকে তাকায়। তৎক্ষণাৎ চোখে পড়ে সায়রার মুখ। বাকিরা ভিতরে ছিল বলে দেখা যায়নি। সায়রা দরজার সামনেই উকিঝুঁকি দিচ্ছিল। তখনই সাফওয়ান ভাবনায় পড়ে, সায়রা এত সেজে রেস্টুরেন্টে কি করছে? তবে কি আজ তার জন্মদিন? ওই দিন রাগের মাথায় খারাপভাবে কথা শোনানোর জন্য হালকা অনুশোচনায় ভুগল। ভাবলো উইশ করেই চলে যাবে। এসব ভেবে এদিকে আসতেই হঠাৎ দরজায় চাপিয়ে দেয় একটি যুবক। তার সন্দেহ তখন আরো প্রখর। কেন প্রাইভেট রুমের দরজা ভিজিয়ে রাখলো? মুহূর্তে হনহন করে এসে দরজা খুলতেই সবাই চিৎকার করে উঠল। আকস্মিক ঘটনার জন্য সাফওয়ান ছিল অপ্রস্তুত।
সে ভয়ে চোখ বন্ধ করে কান চেপে ধরে। তৎক্ষণাৎ চারিপাশের পরিবেশও হয়ে গেল শান্ত। চক্ষু বন্ধ রাখা অবস্থাতে মিনিট এক পরে ধমকে সুরে সাফওয়ান তাদের বলল, আস্তে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? সিরাত ভয়ে ঘন ঘন শ্বাস ফেলে নিজের ওড়না চেপে ধরল। এই লোকটা কেন এসেছে এখানে? এত মাস পর কেন এভাবে দেখা হলো? তাদের মধ্যে থেকে সাফওয়ানের কথায় কেউ জবাব দেওয়ার আগেই ততক্ষণে আবরান সেখানে এসে উপস্থিত হয়। একগাল হেসে বলে ওঠে, সরি, আম্মুর ফোন এসে। কথা থেমে গেল সেখানে, কারণ সামনে রোজি, সিরাত, রাহাত আর জয় প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। তার কথায় রোজি জোরপূর্বক হাসলো। এবার আবরানের কণ্ঠে সাফওয়ান চোখ খুলে সামনে তাকাতেই থমকে গেল। চোখ পড়ল গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়া সিরাতের দিকে। মুখ ফসকে অস্পষ্ট স্বরে বলল,